আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কালীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাপন ঘোষ। বাপন দা, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্টিং নিউজ চ্যানেলকে। বাপন দা, আপনি এক সময় সিআরপিএফ এ কর্মরত ছিলেন, এবার ভোট যুদ্ধে নেমেছেন। আপনার এই কদিনে অভিজ্ঞতা কেমন হলো? দেখুন, আমি একসময় সিআরপিতে কর্মরত ছিলাম। তখন আমার মাইন্ড একটা সেট আপ আছে, নেশন অফ দ্য ফার্স্ট। সেই সময় মাইন্ডে আমার তো নেশন অফ দ্য ফার্স্ট সিদ্ধান্ত এসেই গেছিল। আমার ভলেন্টারি রিটায়ার টাইম পিরিয়ড পর্যন্ত আমি সিআরপিতে কর্মরত ছিলাম। ভলেন্টারি রিটায়ারমেন্ট আসার পরে আমি বেস্ট অফ দ্য প্ল্যাটফর্ম ভারতীয় জনতা পার্টি, কারণ আমি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কর্মসূত্রে দেখেছি, আগের কংগ্রেস গভর্নমেন্টও দেখেছি এবং ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্টও দেখেছি কি দেশের উন্নতি কি অবনতি, কংগ্রেস সরকারের সময় কি উন্নতি অবনতি হয়েছে এবং এই সময় কি উন্নতি অবনতি হয়েছে। সেই হিসাবেই আমি ভারতীয় জনতা পার্টিকে বেছে নিই, ভালো একটা রাজনৈতিক দল এবং স্বচ্ছ দল, এবং দেশের স্বার্থে এই রাজনৈতিক দল মানুষের পাশে আছে এবং দেশের গভর্নমেন্টের উন্নতির স্বার্থে আছে। যার কারণেই সেই মাসেই রিটায়ারমেন্ট আসার পরে আমি ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করি। তখন আমার ডেজিগনেশন থাকে শক্তি প্রমুখ, তারপরে আমি ভাইস প্রেসিডেন্ট মন্ডলের, তারপরে জেলা এক্সিকিউটিভ মেম্বার, তারপরে ভারতীয় জনতা পার্টি নদিয়া উত্তরের ওবিসি মোর্চার প্রেসিডেন্ট হিসাবে আমাকে এখন দায়িত্ব দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি কালীগঞ্জ বিধানসভার প্রার্থী হিসাবে আমাকে চয়ন করেছে। এতে আমি ভারতীয় জনতা পার্টির কাছে গর্বিত এবং কালীগঞ্জবাসীর কাছে আমি নমস্কার জানাই। এই বিধানসভার এখান থেকে প্রতিনিধিত্ব হিসাবে জিতে যাওয়ার পরে ভারতীয় গভর্নমেন্ট আসার পরে, জনতা পার্টি গভর্নমেন্ট এখানে আসার পরে যে উন্নয়ন, দেশ স্বাধীন হওয়ার পরে এই বিধানসভায় কোনোদিন ভারতীয় জনতা পার্টি জেতেনি। কমিউনিস্ট পার্টি ছিলেন, 15 বছর তৃণমূল সরকার ছিলেন, এদের যে অন্যায় অত্যাচার অপশাসন, এতে মানুষ আজ কালীগঞ্জবাসী তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কাজ এই কালীগঞ্জে না হয়েছে সেই কাজ আমি এখানে উন্নয়নের সাথে বিধানসভায় প্রস্তাব রাখবো এবং সেই কাজ আমি করিয়ে এখানে মানুষের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে আমি উপহার হিসাবে দেব। আচ্ছা, একটু জানতে ইচ্ছে করছে, আপনি যেটা বলছিলেন যে আপনি সিআরপিএফ এ কর্মরত ছিলেন এবং সেখান থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন, তো সেটা কত সালে? 2023 সালের 31 জুলাই। আচ্ছা, তারপরে রাজনীতিতে কবে যোগ দিলেন? আগস্ট মাসে 14 তারিখে রাজনীতিতে আমি প্রথম পা রাখি। সেটা কত সালে? 2023 সালে। 2023 সাল। 2023 সালে। তারপরে বিভিন্ন রকম ভাবে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। আচ্ছা, তারপরে এই রকম একটা জায়গা থেকে কালীগঞ্জ বিধানসভার একটা প্রার্থী, তো কেমন লাগছে, কেমন মনে হচ্ছে আপনার? কালীগঞ্জ বিধানসভায় প্রার্থী ঘোষণা হওয়ার পরের দিন থেকে আমি আমার কর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছি। বিভিন্ন মাটিয়ারি, পলাশি, কালীগঞ্জ প্রতিটা প্রান্তে আমাদের যে মণ্ডল ভিত্তিক হয় 1, 2, 3 তিনটে মণ্ডল আছে, এই মণ্ডল হিসাবে সকলের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছি এবং রীতিমতো প্রচার চালু হয়ে গেছে। এই সময় পাবলিকের যে আবেগ, যে সারা, আজকের ডেটে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি কি আশা করতে পেরেছিলেন যে আপনাকে ভারতীয় জনতা পার্টি এই কালীগঞ্জের বিজেপির প্রার্থী করবে? না, আমি কোনোদিন এরকম আশা করতে পারিনি ভারতীয় জনতা পার্টি এই কালীগঞ্জে আমাকে প্রার্থী করবে। এতে আমি জনতা পার্টির কাছে এবং কালীগঞ্জবাসীর কাছে অনেক গর্বিত বা নমস্কার, সকলকে আরেকবার আমি নমস্কার এবং ধন্যবাদ জানাই। আপনি তো প্রচার করছেন, বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার করছেন, বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে যাচ্ছেন, তো মানুষের সাড়া কেমন পাচ্ছেন? প্রথম কথা, এখানকার যে তৃণমূল বিধায়িকা আলিফা আহমেদ উপচুনাব হয়েছিলেন, সেই উপচুনাবে উনি জয়লাভ করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সময়তেও দিয়েছিলাম, এখনো দিচ্ছি। সেই সময় যে উপচুনাবে যে ওনারা জয়লাভ করেছেন, তার যে দুর্নীতি এবং খুন রাহাজানি কালীগঞ্জবাসী এবং নিউজ চ্যানেলের একাধিক মাধ্যমে এবং পুরো ভারতবর্ষব্যাপী সবাই দেখেছেন। আপনি কি তামান্নার ঘটনার কথা বলছেন? তামান্না, যে বাচ্চাটা মেয়েটি মারা গেছে, আমি ওনার বাড়িতে 2বার গেছিলাম, খুব দুঃখজনক। এবং এইরকম ঘটনা কোনো মায়ের কোল যেন খালি এই কালীগঞ্জে পুনরায় কোনো ইলেকশনে না হয়, এই আমি প্রতিটা পলিটিক্যাল পার্টির এবং রাজনৈতিক দলকে আমি আগ্রহ করব
এই রকম ঘটনা যেন দুর্ঘটনা না ঘটে রাজনৈতিক ময়দানে, বাকি কোনো কারো হিংসা, অপব্যবহার, খুন, রাহাজানি যেন না হয়। আচ্ছা, আপনি যখন প্রচারে যাচ্ছেন কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, কি বলে ভোট চাইছেন? আমি মানুষের কাছে কোনো ইস্যু নিয়ে যাচ্ছি না, মানুষ নিজে ইস্যু তুলে ধরছে ওখানে কালীগঞ্জে। আচ্ছা, কারণ এখানে স্বাস্থ্য বিভাগ একবারে ভেঙে পড়েছে পুরা ওয়েস্ট বেঙ্গলে। সেই হিসাবে কালীগঞ্জ এবং আমাদের কৃষ্ণনগরে নদিয়া জেলার যে জেলা হসপিটাল সেটাও ভেঙে পড়েছে, এবং কালীগঞ্জে তো একটা কোনো হসপিটালে অক্সিজেন বলতে নেই। মানে বলতে চাইছেন যে কালীগঞ্জে সেভাবে স্বাস্থ্য পরিষেবা নেই? কালীগঞ্জে আমি কেন, প্রতিটা পাবলিক এখানে আমার কানে তুলে ধরছে, বাপন বাবু এখানে ভারতীয় গভর্নমেন্টকে আপনারা আনুন এবং জেতান, এবং বিশেষ ওখানে আমার মুসলমান সম্প্রদায়ের তরফ থেকে এই বার্তাটা আসেন, এখানে একটা চিকিৎসা ব্যবস্থা ভালো করুন যাতে আমাদেরকে ব্যাঙ্গালোর এবং বিভিন্ন রাজ্যে যেতে না হয়, এই রাজ্যে এবং এই কালীগঞ্জে যেমন সুস্থ ট্রিটমেন্ট পাই আমরা। আপনি তো বলছেন যে মানুষই ইস্যু তুলে ধরছে, তাহলে এটা তো গেল স্বাস্থ্য ব্যবস্থা, আর কি কি অভিযোগ তারা করছে? যদি ওখানকার অভিযোগ বলে তুলে ধরি, একটা ডায়েরি লিখতে হবে। আচ্ছা। সেই ডায়েরি লেখার মতো এখন আমাদের কাছে বা বলার মতো সময় নেই, পাবলিক সেটাই নিজেরাই তুলে ধরছেন। এখানে প্রথম কথা শিক্ষা ব্যবস্থা তো একদম চুরমার হয়ে গেছে, আচ্ছা। এবং এখানে কর্মসংস্থান তো কিছু নেই। আপনি পলাশী এবং দেবগ্রাম স্টেশনে যদি সকালবেলা আপনি দাঁড়িয়ে থাকেন, ট্রেন ভরে ভরে এখান থেকে লোক যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। এখানে তো কোনো শিল্প উন্নতি যেটাই ছিল সেটা তো ভেঙে পড়েছে, একটা চিনি কল ছিল সেটাও তো আজকের ডেটে বন্ধ হয়ে গেছে। সুগার মিলটার বিষয়ে কি বলছে মানুষ, আপনাদের কাছে অভিযোগ করছে কোনো? সুগার মিলটা আজ থেকে 3 বছর আগে একটা কথা শোনা গেছিল, সুগার মিলটা নাকি ওপেনিং হবে। সেই সময় অনেকে ফর্ম ফিল আপও করেছিল, এবং আমার প্রতিবেশী অনেকে ফর্ম ফিল আপ করেছিলেন। জানি না কি কারণে সুগার মিলটা তারপরে কোনো চালু হয়নি। এবার ভারতীয় জনতা পার্টির একটাই নারা, সর্বপ্রথম মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম চায়, ভাতা চায় না। যদি মানুষ কর্ম করে খেতে পায় তাকে কোনো ভাতার প্রয়োজন নাই, কিন্তু এই গভর্নমেন্ট এখন ভাতাশ্রী হয়ে গেছে, কোনো কর্মশ্রী নেই। কর্মশ্রী কি প্রকল্প এদের কাছে? চপ ঘুগনির প্রকল্প, কাশফুলের বালিশ তৈরি করার প্রকল্প। এই তো মাননীয় একজন মুখ্যমন্ত্রী, আমাদের বলতেও লজ্জা, এই রকম প্রকল্প যদি মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়, পুরো এই দেশে আমরা বিভিন্ন জায়গায় কর্ম করে এসেছি, চাকরি দৌড়ান বিভিন্ন জায়গায় থেকে এসেছি, এই কথাগুলো বন্ধুদের মাধ্যমে আসে। তোদের মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষারি, এইরকম মুখ্যমন্ত্রী তোদের রাজ্যে কি রাজ্যে বসবাস করছি, তা আমাদের কাছে লজ্জাজনক। আমার একটা প্রশ্ন, যে আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? এখনো পর্যন্ত যে সারা কালীগঞ্জবাসী টোটাল, চাই মুসলমান সম্প্রদায় হোক চাই হিন্দু সম্প্রদায় হোক, এমন যে এদের একটাই কথা, 29 তারিখটা কবে আসবে, এই সরকার থেকে আমরা অবসর নিয়ে নতুন গভর্নমেন্ট তৈরি করে উন্নয়নের সাথে এবং সুস্থভাবে বাঁচতে চাই। এই রকম তামান্নার মতো ঘটনা যেন এই রাজ্যে না হয় বা এই কালীগঞ্জে না হয়। আচ্ছা, আপনি ভোটে জিতলে কালীগঞ্জের মানুষের জন্য, কালীগঞ্জের উন্নয়নের জন্য কি কি করবেন? সর্বপ্রথম 4 দিন আগে কাটোয়া ফেরিঘাটে আকাশ সাহা বলে একজন ওখানে ওপার থেকে এপারে আসার সময় পড়ে গেছিল, তাকে রিকভারি করা হয়নি, তার একটা জান গেছে। এরকম একাধিকবার গেছে। আমি ছোটবেলা থেকে শুনে আছি কাটোয়া এপার থেকে ওপারে ব্রিজের সিস্টেম হবে, সেই ব্রিজ আজও হয়নি। এই ব্রিজের প্রথম কথা আমি বিধানসভায় রাখবো, তারপরে স্বাস্থ্য, তারপরে শিক্ষা, তারপরে কর্ম। আচ্ছা, কালীগঞ্জ বিধানসভা এলাকায় যে সমস্ত পঞ্চায়েতগুলি আছে, সেই পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তাঘাট থাকে, তার কি উন্নয়ন হয়েছে? সেখানে কি রাস্তাঘাটের? আমার যেখানে বাড়ি, উপচুনাবের সময় মানিক ভট্টাচার্য ওখানে শিবের দালান বলে পাড়া বলে একটা জায়গা আছে, সেখানে মানুষের কাছে বার্তা দিয়ে আসে, এইবার উপচুনাবে এখানে যেতান, এই রাস্তাটি কথা দিয়ে গেলাম, তার 3 দিনের মধ্যে এই কাজ চালু হবে। এখনো পর্যন্ত সেই কাজ চালু হয়নি, এবং জনগণ একাধিক জায়গায় রাস্তা এবং জলের কোনো লাইন নেই, মানুষের ডেলি রাস্তা খোঁড়াই যাচ্ছে, একের পর এক টেন্ডার হয়ে যাচ্ছে, টেন্ডারের পয়সাগুলো বরবাদ করা হচ্ছে, কারণ এটা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত। একা কাজ 3 বার করে ওইটা করানো হচ্ছে, এবং কোনো কারো বাড়িতে পানীয় জলের ব্যবস্থা নেই, এবং লোকালে কোনো রাস্তা ব্যবস্থা এই ভালো নেই। কথাটাই বলছিলাম যে পানীয় জল, যেটাকে বলে হর ঘর নল, এই যে একটা প্রচার করা হয় বিজেপির পক্ষ থেকে, কালীগঞ্জে কি সেটা হয়েছে? প্রত্যেকের বাড়ি বাড়ি এটা আমাদের কেন্দ্রীয় সরকারের বিজেপি গভর্নমেন্টের নরেন্দ্র মোদীর প্রকল্প, ঘর ঘর নল যে প্রকল্প,
এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস ওনার যে নারা, সেই নলের ব্যবস্থা, নল তো কিছু জায়গায় লেগেছে, জলের কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত। আর একটা প্রশ্ন আমি করব, এটা আমাকে করতেই হবে, সেটা হচ্ছে আপনি যে বিধানসভা এলাকা থেকে দাঁড়িয়েছেন, কালীগঞ্জ বিধানসভা, সেটি একটা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা। বিজেপির যে স্ট্যান্ড পয়েন্ট হিন্দুত্ববাদ, তা এখানে কি আপনারা হিন্দুত্ববাদের প্রচার করছেন? যেহেতু সংখ্যালঘু এলাকা, দেখুন, সেখানে হিন্দুত্ববাদ প্রচার করে কি আদৌ আপনাদের লাভ হবে? দেখুন, সর্বপ্রথম এই যে কথাটি আপনি বললেন, এটা টোটালটা একটা ফেক। ভারতীয় জনতা পার্টি একাধিক রাজ্যে আছে। উত্তরপ্রদেশে চলে যান, আপনি গুজরাটে চলে যান, মহারাষ্ট্রে চলে যান, এরকম অসমে চলে যান, উড়িষ্যায় চলে যান, বিহারে চলে যান। যারা এই দেশীয় রাষ্ট্রীয়বাদী মুসলমান ভাই বোনেরা, তারা কোনোদিন এই ধরনের মুখে কথা বলতে পারে না বা বলছে না। আজকে ডেটে কালীগঞ্জে বাসী, মানে তারা কি চাইছে? কালীগঞ্জবাসী এখানে কি কোনো যে একটা ধর্মীয় মেরুকরণে এখন পশ্চিমবঙ্গে ভোট হয় দেখা যায়, তো সেই ধর্মীয় মেরুকরণের কি কোনো প্রভাব পড়বে কালীগঞ্জে? দেখুন, ধর্মীয় মেরুকরণের তো মোটেই হচ্ছে না। এই রথযাত্রাতে আমি ডিটেল ছিলাম আমাদের নবদ্বীপ বিভাগ জনে, তাতে আমাদের ছিলেন আলী হোসেন, সংখ্যালঘু মোর্চার রাজ্যে সভাপতি, এবং মাহফুজাদি ছিলেন হজ যাত্রার ভাইস চেয়ারম্যান। মাহফুজাদিও আমার সঙ্গে ছিলেন। এই ধরনের তো কোনো বার্তা জঙ্গিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত কোনো বার্তা আমি শুনিনি, বা কালীগঞ্জবাসীর মুখে এই ধরনের কোনো কথা এখনো পর্যন্ত উঠে আসেনি। তাহলে আপনার কি ধারণা যে কালীগঞ্জে তৃণমূলের পরিবর্তন যারা চাইছে, যে সমস্ত মানুষরা, তাহলে তারা কি বিজেপিকেই বেছে নেবে? একজন দেশের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, উন্নয়নের স্বার্থে যে রাজনৈতিক দল মাঠে ময়দানে আছে, মানুষ তো তাকেই বেছে নেবে। যে রাজনৈতিক দল মাঠে নেই, তার তো কোনো অস্তিত্ব নেই, তাকে কেন বেছে নেবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে লড়াই করতে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, সেখানে প্রার্থী দিয়েছে সিপিএম, সেখানে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। তা আমি বলতে চাইছি যে এইগুলোর মধ্যে আপনার লড়াইটা তাহলে কার সঙ্গে? দেখুন, আজকে সকালবেলা কোন দলের সঙ্গে? আজকে সকালবেলা আশরাফ দা ছিলেন আমাদের জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি, এবং আরো দুজন মাইনরিটি ভাই ছিলেন, আমার সঙ্গে প্রচারে গেছিলেন। হিন্দু পাড়ায়ও গেছিলেন এবং মুসলমান পাড়াতেও গেছিলেন, কয়েকটা মিডিয়া চ্যানেলও এসেছিলেন। দেবগ্রামে প্রচারটা করছিলাম আমি। আচ্ছা, সেই হিসাবে ওনাদের যে বার্তা, কোনো দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কম্পিটিশন নেই বললেন। তাহলে সংখ্যালঘু মানুষরা কি আপনাকে ভোট দেবে? সংখ্যালঘু ভাইয়েরা এইবার কালীগঞ্জ এবং পশ্চিমবাংলায় যেমন অন্যান্য রাজ্যে দুহাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে উন্নয়নের স্বার্থে, এবার এখানেও সেটাই করছেন বা করবে। বাপনদা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। আপনার কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বার্তা? সর্বপ্রথম আমি আমার কালীগঞ্জবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং নমস্কার। কালীগঞ্জবাসীকে আমি একটাই অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় প্রতিনিধিত্ব হিসাবে পাঠিয়ে এখানে দীর্ঘ দেশ স্বাধীন হওয়ার পরে যে কাজ না হয়েছে, সেই কাজ যাতে মানুষের স্বার্থে, মানুষের পাশে আমি করতে পারি, সেই নিয়ে সকলের কাছে আমি আরেকবার নমস্কার এবং অভিনন্দন। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।